মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেয়া হবে না। মাননীয় স্পিকার, আমি খুব বিনয়ের সাথে বলি, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা 1 বছর পার না হতে হারিয়ে গেলেন কেন 7 জন নারী সাংসদের এই সংসদে, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়, পুলিশের টিয়ার শেল, লাঠিচার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না, আর সবকিছু যখন ঠিক হয় তখন নারী হয়ে যায় ট্রোলের বস্তু। নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, নারীর হাসি সবকিছুই তখন হাসির খোরাকে পরিণত হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আজকের সংসদে আরেকটি কথা বলে যাই। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের 5 নম্বর প্যারায় বলা হয়েছে, বিবিএস এর চূড়ান্ত হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার 3.49%। প্রবৃদ্ধি হচ্ছে, উৎপাদন বাড়ছে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। বরং উৎপাদন ও সেবা খাতগুলোকে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়, সেই দুই খাতেই কর্মসংস্থান চলছে। একে চাকরিবিহীন প্রবৃদ্ধি বলে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দক্ষতার অভাব এবং ভাষাগত দুর্বলতার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো বাধ্য হচ্ছে অন্য লোক নিয়োগ দিতে। অর্থাৎ কর্মমুখী শিক্ষা দিয়ে চাকরির জন্য প্রস্তুত করতে আমরা ব্যর্থ হচ্ছি। মাধ্যমিকের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিদের বেকারত্বের হার যেখানে 3.01%, সেখানে উচ্চ ডিগ্রিধারীদের ক্ষেত্রে এটি 8.7%। ভাষণের 6 নম্বর প্যারায় মূল্যস্ফীতির কথা বলা আছে। বিবিএস এর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.30%, যা গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে বিশ্ব ব্যাংকের ঝুঁকিপূর্ণ দেশগুলোর লাল তালিকায় অলরেডি বাংলাদেশের নাম গেছে। এর সরাসরি প্রভাব পড়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের ওপর, যাদের মোট আয়ের 2/3 থেকে অর্ধেক পর্যন্ত খাবার কিনতেই চলে যায়। ক্রমাগত মূল্যস্ফীতি দারিদ্র্য বাড়ায়, পুষ্টিহীনতা তৈরি করে এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে সরাসরি প্রভাব রাখে। মাননীয় স্পিকার, প্যারা 7-এ রাষ্ট্রপতি 19 ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটা দাঁড়িয়েছে $34.78 বিলিয়ন বলে ঘোষণা করেছেন। এই বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হলো পোশাক রপ্তানি। এরপর আছে প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স, বৈদেশিক ঋণ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, বৈদেশিক অনুদান ইত্যাদি। একক শিল্প হিসেবে তৈরি পোশাক খাতের উপর অতিরিক্ত নির্ভরতা, বৈদেশিক ঋণ বেড়ে $113.51 বিলিয়ন হওয়া, এফডিআই এর ক্রমাবনমন ইত্যাদিকে মোকাবেলা করতে হলে রফতানি পণ্যের বহুমুখীকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ শ্রমশক্তি প্রেরণের কোনো বিকল্প নাই। সম্প্রতি সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে, তাই এখন থেকেই আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবাহ শক্ত না হলে এই চাপ সামাল দেয়া সত্যিই কঠিন। পাশাপাশি হুন্ডি ও অর্থ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত 15 বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে, যার পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে $23,400 কোটি, সেটি ফেরত আনা না গেলে কিংবা ব্যাংক খাতে থাকা 6 লক্ষ কোটি টাকার খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা না গেলে অর্থনীতির পুনরুদ্ধারের কোনো পরিকল্পনাই কাজে আসবে না। পাচারকৃত টাকার 75% যায় ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। গত 10 বছরে এই ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে পাচার হয়েছে $68 বিলিয়ন। সুতরাং এই মিথ্যা ইনভয়েসিং বন্ধ করা না গেলে টাকা পাচারও বন্ধ সম্ভব নয়। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক তদারকি উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত, খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা। এটি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করা
উচ্চ ডিগ্রিধারী মানুষজন, অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যিনি নিয়োগ পেয়েছেন তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব আমার সময় 2 মিনিট বাড়িয়ে দিতে। মাননীয় স্পিকার, একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি প্রভিসি নিয়োগ দেয়া হয়েছে। দল করা দূষণীয় কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয় সেটা দুর্ভাগ্যজনক। দলদাস শিক্ষকদের হাতে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপের অনুরোধে অলরেডি আপনাকে আজকের দিনের মধ্যে সর্বোচ্চ সময় দেয়া হয়েছে 10 মিনিট। আপনার বক্তব্যের ফ্লো যেন ঠিক থাকে সেজন্য টানা 10 মিনিট দেয়া হয়েছে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ইউ উইল হ্যাভ টাইম, নেক্সট টাইম আপনাকে দেয়া হবে। এখন আমরা let us continue our business. I humbly request you to take your seat. Thank you. উনি তো স্বতন্ত্র। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করা। আশা করব আগামীতে সালমানের জায়গায় সাইফুর এসে বসবে না। আশা করব বিনিয়োগ বান্ধব পরিবেশ তখনই হবে যখন আমরা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিদ্যুৎ গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারবো, ঘুষ দুর্নীতি কমিয়ে একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করতে পারবো। পাতানো নির্বাচন বলতেই 14, 18, 24-এর কথা আসে মাননীয় স্পিকার, কিন্তু গত কয়েকদিন আগে পত্রিকায় যেটা স্পষ্টভাবে এসছে 2008 সালের নির্বাচন মাননীয় স্পিকার, সেটিও কোনো নিরপেক্ষ নির্বাচন ছিল না। 2008 সালের নির্বাচনেও একরকম পাতানো খেলা এবং ভেতরের নানান নকশার মাধ্যমে এক দলকে একেবারে ব্রুট মেজরিটি দিয়ে সংসদে আনা। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম। আপনার সময় 8 মিনিট।